গোয়েন্দাগিরি করেছেন আমার রুমে? করুন করুন, শীত আমারও আসবে, তখন এই আরশি চৌধুরীও দেখে নেবে আপনাকে। কিছুক্ষণ আনমনে বকবক করে ফোন খুঁজলো মেয়েটা। ডায়াল প্যাড বের করে আম্মু লেখা নাম্বারে কল দিল। বার কয়েক বাজার পর রিসিভ হলো কলটা। জেওনেব ঘুম জড়ানো কণ্ঠে আওড়ালেন, আরশি, মা, কি খবর তোর? এপাশ থেকে উত্তর না পেয়ে প্রৌঢ়ার কপালেও ভাঁজ পড়ল। খারাপ কিছুর আশঙ্কায় আবারও জিজ্ঞেস করলেন, এত রাতে ফোন দিলি, কিছু হয়েছে জামাইয়ের সাথে? এবার মুখ খুলল মেয়েটা। নাক টেনে টেনে বলল, তোমার জামাই একটা আস্ত জাম্বুবান, আমি থাকবো না এটার সাথে। চিড়িয়াখানার জিনিস চিড়িয়াখানায় ফেরত দিয়ে বাংলাদেশে চলে আসবো। তুমি এক্ষুনি আব্বুকে ফ্লাইটের টিকিট বুক করতে বলো। জিওনেব চৌধুরী ঠোঁট টিপে হাসলেন মেয়ের কথায়, আর চোখে একবার দেখে নিলেন ঘুমের ঘোরে থাকা স্বামীর মুখটা। মনে মনেই ভাবলেন, বাপ মেয়ে একেবারে সেম ক্যাটাগরির, একটুও এদিক ওদিক হয়নি। কি হলো বলো, এক্ষুনি বলবে তো আব্বুকে? মেয়ের জেদ দেখে জিওনেব দীর্ঘশ্বাস ফেললেন। দুপাশে মাথা নেড়ে বুঝিয়ে বললেন, দেখ, আগে কি হয়েছে সেটা না শুনে কি করে তোর আব্বুকে ফ্লাইটের টিকিট বুক করতে বলি বলতো? আগে বল আমায়, কি হয়েছে? শেহজাদ কি কিছু বলেছে তোকে? তুমি জানো উনি উনি আমাকে। এবারটায় চোখ ছলছল করে উঠল আরশির। ক্রস্ত আওড়ানো কথাগুলো মাঝপথে টুপ করে গিলে ফেলল আবার। না, এসব কথা তো আর বড়দের বলা যাবে না। অবশেষে হাল ছাড়ল মেয়েটা। কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে জেকে ধরল মাকে। তোমরা এই দুদিন আমাকে কল দাওনি কেন একবারও? ও মা, কে বললো কল দেয়নি? কিন্তু তোকে কল একবারও পেলে না? পরে তো শেহজাদি কল দিল আমাদের, বলল তোরা ভালো আছিস, আর তোর ফোনের স্ক্রিন নাকি নষ্ট হয়ে গেছে, তাই ধরতে পারিসনি। আরও বললো আমি আর তোর আব্বু যেন টেনশন না করি তোর জন্য, এজন্যই তো একটু নিশ্চিন্ত হয়ে বসতে পেরেছি আমরা। আরশির কণ্ঠে পাতাল সম বিস্ময় নিয়ে কোনো মতে শুধালো, উনি কল দিয়েছিল তোমাদের নিজে থেকে? হ্যাঁ দিল তো, ছেলেটার দায়িত্ব জ্ঞান দেখে তোর আব্বু এত মুগ্ধ হয়েছে না, সেই থেকে শেহজাদের প্রশংসায় একেবারে পঞ্চমুখ উনি। 100 ভোল্টেজের শক খেলেও আরশি এতটা তবদা খেত না যতটা না খেয়েছে ওর মায়ের কথাগুলো শুনে। যে লোক নিজের মা বাবাকে ফোন দেওয়ার সময় পায় না, সে লোক ওর মা বাবাকে কল দিয়েছে, তাও আবার ওর খবর দিতে। পুরো বিষয়টা এতটাই অবিশ্বাস্য যে মেয়েটা 3-3বার নিজের গায়ে চিমটি কেটেও বিশ্বাস করতে পারল না যে ভুল শোনেনি। তো রাত প্রায় 2টোর কাছাকাছি। ম্যানহাটন সিটির গগনচুম্বী ভবনগুলো তুষারের চাদর গায়ে তলিয়েছে ঘুমের দেশে, অথচ শুধু ঘুম নেই আরশির চোখে। প্রথমে কতক্ষণ কোলবালিশ নিয়ে এপাশ ওপাশ করলো মেয়েটা, তারপর উঠে বসলো গাঢ় হয়ে, ডুবলো গভীর চিন্তায়। কেন জাম্বুবানটা ওর সামনে এক আর পেছনে আরেক ব্যবহার করে? এর উত্তর না পেলে আজ আর ঘুম হবে না ওর। তড়িৎ উঠে দাঁড়ালো ও, ধুমধাম দরজা খুলে এগিয়ে গেল শেহজাদের রুমের দিকে। আজ দরকার পড়লে হ্যাস্ত একটা হয়ে যাক জাম্বুবানের সাথে, তবু ওনার মুখ থেকে সত্যিটাও শুনবেই। উত্তর না নিয়ে এক পাও নড়বে না ওই লোকটার রুম থেকে। কিন্তু শেহজাদের রুম পর্যন্ত আসতে এতক্ষণে দেখানো তেজ লেজ গুটিয়ে পালালো আরশির ভিড়ানো দরজা ঠেলে। ভিতরে যাওয়ার সাহস আর কুলিয়ে উঠতে পারল না মেয়েটা। ধীর পায়ে পেছনের দিকে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, আজ থাক, রাতের বেলা জাম্বুবানদের জাগাতে নেই আরশি, কালকে ধরি সেকে। কিন্তু তখনই গঙ্গানির মতো শব্দ এলো রুমের ভেতর থেকে। একবার, দুবার, তৃতীয়বারের বার চিন্তা হলো আরশির, হাতের ব্যথায় মানুষটা আবার অসুস্থ হয়ে পড়ল না তো? নিজেকে আর আটকাতে পারল না মেয়েটা। দরজা ঠেলেই ঢুকলো শেহজাদের রুমে। কিন্তু বিধি বাম, ঢুকেই তো চোখ কপালে আরশির। এই কনকনে শীতেও খালি গায়ে উবু হয়ে ঘুমোচ্ছে শেহজাদ। ডোভেরটা কোমর অবধি কোনো মতে ঢেকে রাখলেও চওড়া পিঠের অর্ধেকের বেশি আবরণহীন। সাথে সাথে চোখ নামালো ও। প্রস্ত নিজের রুমের দিকে ফিরে যেতে নিলেও আবারও কানে এলো সেই একই আওয়াজ। আরশি থামলো। কৃতজ্ঞতার খাতিরে যেন একা ছাড়তে পারল না শেহজাদকে। যতই হোক, এই মানুষটাই তো সেদিন বাঁচিয়েছিল ওকে কিডন্যাপারের হাত থেকে।
পরপর পা টিপে টিপে শেহজাদের কাছে গেল মেয়েটা। মাথার দিকটাতে গিয়ে দাঁড়াতেই যেন আগুনের ধাপ এসে লাগলো আরশির গায়ে। মানুষটার ফর্সা মুখখানা কেমন লাল হয়ে আছে তাপে। তার মানে কি জ্বরের ঘোরে অমন করছিলেন উনি? শেহজাদের জন্য এবার আর রাগ নয়, মায়া হলো আরশির। কোমল মনটা ভুলেই গেল এ ঘরে আসার উদ্দেশ্য। আস্তে আস্তে বলল, জ্বরের মধ্যে এমন জাম্বুবানের মতো শুয়ে থাকলে তো জ্বর আরো বাড়বে। উঠে ডুবেটটা ভালো করে গায়ে জড়ান, আমি পানি আর রুমাল নিয়ে আসছি। মানুষটার পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে উত্তরের অপেক্ষায় রইল মেয়েটা, কিন্তু উত্তর দিচ্ছে না দেখে নিজেই উদাম পিঠ ঢেকে দিতে গেল ডুভেট দিয়ে। আর তখনই পেলব হাত দুটো শিকারীর ন্যায় খপ করে ধরে ফেলল শেহজাদ। নেশালো চোখে তাকালো আরশির ভরকানো মুখের দিকে, অস্পষ্টে আওড়ালো, কেন এসেছো এই ঘরে? নাজুক হাতটা মুঠোয় নিয়ে উঠে বসলো শেহজাদ। উদাম শরীর খসি ডুবেটটা নিচে পড়তেই চোখ সরিয়ে নিল আরশি। শুকনো গলায় বারবার কয়েক ঢোক গিলল জুৎসই উত্তর খুঁজতে, কিন্তু বিধিবাম, কি উত্তর দেবে ও? এত রাতে আপনার রুমে এসেছি আপনাকে জিজ্ঞাসাবাদ করতে, জানতে এসেছি কেন এত রহস্য দিয়ে ঘিরে রেখেছেন নিজেকে। চোখ খেচে নিজেকেই এক প্রস্থ বকল মেয়েটা। এসব বললে কি আদৌ বের হতে পারবে এই রুম থেকে? লোকটার যে মেজাজ, যদি বেঁধে রেখে দেয় ওকে। শেহজাদের অষ্টবুটে বাঁকা হাসির হুল্লোড়। ব্যাধির দৃষ্টি তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটার মলিন মুখে, বলল, বললে না তো কেন এসেছো এই ঘরে? আরশি খড়খড়ি ঠোঁটটা ভেজালো জিভ দিয়ে। সাহস করে মানুষটার চোখে চোখ রাখলো, দৃঢ় স্বরে বলল, শখ করে আসিনি এ ঘরে। নেহাতেই আপনি অসুস্থ, আর এখনো তো বিবেকটুকু চলে যায়নি আমার, তাই দেখতে এসেছিলাম। যে মরে গেলাম কি না? মুহূর্তেই অন্য হাত দিয়ে শেহজাদের মুখ চেপে ধরল আরশি। মানুষটার উষ্ণ শ্বাস এসে লাগলো তালুতে, ক্ষীণ কণ্ঠে শুধালো, উল্টাপাল্টা বলছেন কেন? সামান্য জ্বরেই তো এসেছে, আবার তো সুস্থ হয়ে যাবেন আপনি। এই গোটা শহরে যে মানুষটা ওর সবচেয়ে অপছন্দের, তার প্রতি এতটা দুর্বল কবে থেকে হলো মেয়েটা? কথাটা ভাবতেই শেহজাদের মুখ থেকে অপ্রস্তুতে হাত সরালো আরশি। আর তখনই অন্য হাতের হ্যাচকা টানে হুমড়ি খেয়ে পড়ল মানুষটার গায়ে। চোখ তুলে মুখ পানে চাইতেই ঢিপ ঢিপ শব্দ তুলল হৃদযন্ত্রটা। ঝাঁকে ঝাঁকে রক্তচাপা ভিড় বসালো কিশোরীর পাণ্ডুর গালে। ক্যান আই কিস ইউ আরুষি প্লিজ? ঠোঁট ভাঙা কথার ভার সামলাতেই যেন নিজের অজান্তে উদাম কাজরা শক্ত করে ধরল মেয়েটা। অথচ মানুষটার কি মাতাল করা তাকানোর ধরন! ঘন পল্লব বিশিষ্ট অক্ষি যুগলে নেশা ধরেছে যেন। আরশি হতব্যস্ত তাকায় সেই চোখে, অবিশ্বাসের তোপে বলে ওঠে, কি? তুমি না বললে আমি অসুস্থ? আর অসুস্থ মানুষ আবদার করলে সেটা রাখতে হয় নাকি এটাও জানো না? আরশির ফ্যালফ্যাল দৃষ্টি উপেক্ষা করে ওর অধৈর্যরার একেবারে কাছাকাছি চলে আসলো শেহজাদ। তপ্ত শ্বাসের ছোঁয়ায় এসে লাগলো মেয়েটার ঠোঁটে। থাক, জানতে হবে না, শুধু বলো একটা চুমু খেতে পারবো কিনা। আপনি জ্বরের ঘরে আছেন শেহজাদ, এমন কিছু করবেন না যাতে পরে আফসোস করতে হয় আপনার। এই প্রথম বোধ হয় সামনাসামনি শেহজাদের নাম ধরে ডাকলো আরশি। তাতেই অশান্ত হলো মানুষটার ভেতরটা। ছোট করে শ্বাস ফেললো ও। মাথা ঝুঁকিয়ে কম্পিত অধৈর্যরা লুফি নেওয়ার আগে শুধু বলল, আমি জ্বরের ঘরে না থাকলেও এমন কিছুই করতাম আরুষি, তুমি না চাইলেও করতাম। ঈষদুষ্ণ ঠোঁটে স্পর্শে মুদে আসলো কিশোরীর চোখ। আবরণহীন দেহের তাপে পড়ল মেয়েটা। শেহজাদের উষ্ণ শ্বাসের গতি বাড়ল, অথচ কি ধীর গতিতে চলছে তার ঠোঁট, যেন আস্বাদন করছে কোনো প্রিয় অসুখের স্বাদ। এর আগে কখনো এতটা কাছাকাছি আসেনি ওরা। ভার্সিটির প্রথম দিনে আরশি শেহজাদের গালে যখন চুমু খেয়েছিল, তখন তো মানুষটার গালে ঠোঁট ছুঁয়েই ছিটকে সরে গিয়েছিল সামনে থেকে। অথচ সেদিনের চুমুর সাথে আজকের চুমুর কি বিস্তর পার্থক্য! হসপিটালের ইমার্জেন্সি ওয়ার্ডের বাইরে পায়চারি করছে যারা, দাঁত দিয়ে নখ কাটতে কাটতে ক্রমাগত তাকাচ্ছে ওয়ার্ডের দরজার দিকে। তখনই ভেতর থেকে একজন টেকো মতন ডক্টর এসে দাঁড়ায় দরজার সামনে। পশ্চিমা ভাষায় জিজ্ঞেস করে, আপনি কি যারা পেশেন্ট ডাকছেন আপনাকে?
কথাখানা শোনা মাত্রই হুড়মুড়িয়ে ওয়ার্ডের ভেতরে ঢুকে মেয়েটা। নীলাভ চোখ জোড়া হন্য হয়ে খোঁজে আয়ানকে। বেডেই শুয়েছিল লোকটা। জারাকে দেখে মুখে হাসি ফুটিয়ে উঠে বসে ও। হাত তুলে ইশারা করতেই মেয়েটা ছুটে যায় ওর কাছে। জারার চোখে মুখে অনুশোচনার ঝড়। সুস্থ সবল একটা মানুষকে কিনা এক লাথিতেই হসপিটালের বিছানায় শুয়ে দিল ও। তখনই ডক্টর আসলেন ওদের কাছে। মেয়েটার চিন্তিত স্বর। জিজ্ঞেস করলো রয়ে শুয়ে। ডক্টর, হাউ ইজ হি? Oh, he is absolutely. কথাটা শেষ করতে পারলেন না ডক্টর। তার আগেই কেসে উঠল আয়ান। হয়তো চোখ দিয়ে ইশারাও করলো কিছু একটা, কিন্তু সেটা দৃষ্টিগোচর হলো না জারার। ডক্টর বিরক্তি সমেত ঠোঁট টিপলেন। এমন পেশেন্ট সে বাপের জন্মে দেখেনি। পুলিশ অফিসার হয়ে কিনা ডক্টরকে ঘুষ দেয় বাড়ির লোককে মিথ্যে বলার জন্য। দীর্ঘশ্বাস ফেললেন ভদ্রলোক। গলার শ্লেষা সরিয়ে আগের মতোই আবারও বলা শুরু করলো। Not fine, ma'am. Am afraid he will never save his own children. আতকে উঠল যারা। উদ্বিগ্ন চোখে চাইল আয়নের দিকে। মানুষটার মলিন মুখ দেখে হু হু করে ওর মন। আহারে, কত শখ ছিল মানুষটার বিয়ে করার। ফিউচার জেনারেশন করে পাগল করে ফেলতো ওকে। অথচ আজ অন্য কিছু আর ভাবতে পারল না যারা। ডক্টরকে বলল আলাদা করে ওদের একটু কথা বলার সময় দিতে। লোকটাও আর বেশিক্ষণ থাকলেন না ওদের মাঝখানে। চলে গেলেন অন্য পেশেন্টের কাছে। লোকটা যাওয়া মাত্রই যারা সোজাসুজি তাকালো আয়ানের হেম চোখে। ঠোক গিলল আয়ান। কুলকুল ঘামলো কপালটাও। ভাবলো, এই রে, ধরা পড়ে গেল না তো ও। তখনই কানে উড়ে এলো সেই প্রতীক্ষিত শব্দগুলো। আয়ান, বিয়ে করবে না আমায়? আয়নের চোখ মুখ জুড়ে অবিশ্বাস। সেটা ফুটে উঠল কথায়ও। হ্যাঁ, কি বললেন আপনি? আরেকবার বলুন তো, আমি কি ভুল শুনলাম? যারা ঠোঁট ভেজালো কথা সাজাতে। কি বলবে ও? নিজের কাছে অনুতপ্ত হয়ে বিয়ের প্রস্তাব দিয়েছে আয়নকে। তাতে যদি ছেলেটার সম্মানে লাগে। আমি মন থেকে বলছি কথাগুলো। জানি আমি হয়তো আপনার যোগ্য নই। আমার মা বাবা নেই। ছোটবেলা থেকে আশ্রমে অনেক দাদা দাদির আদরে বড় হয়েছি। তারাই পড়িয়েছেন, তারাই বাবা মায়ের অভাবটা পূরণ করেছেন। কোনো এক অভাগা বাবা মার সন্তানে বোঝা হয়ে আশ্রমে এসে আমার মতো অন্যের সন্তানকে আঁকড়ে ধরে বেঁচেছেন। একটু থামলো যারা। চোখের কোণায় জমা পানিটুকু আলগোছে মুছে আবার বলল, স্কলারশিপের টাকায় বিদেশে এসে পড়াশোনা করলেও থাকা খাওয়ার টাকাটা কিন্তু ওনারাই জোগাড় করে দিয়েছেন। এমন নিঃস্বার্থ ভালোবাসা পেয়ে বড় হওয়া মেয়েটা স্বার্থপরের মতো আপনাকে একা ফেলে চলে যাবে? চোখের সামনে আপনার স্বপ্ন ভেঙে যেতে দেখবে? তার চাইতে চলুন আমরা বিয়ে করি। জানি 2 দিনের পরিচয় আমাদের, কিন্তু বিশ্বাস করুন আমার তেমন কোনো চাহিদা নেই। নাইবা হলো আমাদের ফিউচার জেনারেশন। সারা জীবন না হয় 2 বুড়ো বুড়ি এভাবেই একে অপরের ভরসা হয়ে কাটিয়ে দেব। ঝুলে পড়া চোয়ালটা কোনো মতে টেনে টুনে ওঠালো আয়ান। ওর ডক্টরকে দিয়ে বানানো কথাগুলো বিশ্বাস করে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেললো মেয়েটা। হুট করে যেন যারার প্রতি ভালো লাগা আরো কয়েক শতগুণ লাফিয়ে বাড়ল ওর। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলল, অতীতে যাই হোক, যারার আগামীটা সুন্দর করার দায়িত্ব আজ থেকে আয়ানের। সে যাদের ঠোঁটের কবলে হাঁসফাঁস করছে আরশি। শ্বাস নিতেও যেন বেগ পেতে হচ্ছে মেয়েটার। অস্থিরতা টের পেয়ে অধৈর্যরা ছাড়ালো সে জাত। ঠোঁট কেটে রক্ত জমাট বেঁধেছে সেখানে। আরশিরও তাই। দুজনে দম ফেলছে ঘন ঘন। নীলাভ চোখজোড়া যেন এখনো আরশি নামক মাদকতায় টলছে। আরেকবার হামলে পড়তে চাইছে ওর গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁটের ওপর, কিন্তু সে সুযোগ আর দিল কই মেয়েটা। ছাড়া পেয়ে অমনি ছুট লাগালো নিজের রুমে। দরজা আটকে হাত দিল গালে, যেন সদ্য লাভা থেকে তুলে এনেছে তা। ঠোঁট কামড়ে বুকে হাত দিল, সেখানেও একই রকম তাণ্ডব। লাগামহীন ঘোড়ার বেগে ছুটছে যেন হৃৎপিণ্ডটা।
ঠোঁট দুটোই কি ভয়ঙ্কর জ্বালা পোড়া। আচমকা লজ্জায় মুখ ঢাকলো আরশি। এবার লোকটার সামনে কিভাবে গিয়ে দাঁড়াবে ও? এই লজ্জায় মরে যাবে না তখন? আর শেহজাদ এক হাত চোখের ওপর রেখে শুয়ে রইল কিছুক্ষণ। পূবের আকাশে ভোরের আলো ফুটতে দেরি নেই। আরশির অমন হুট করে দৌড়ে পালানোয় প্রথমে মেজাজ খারাপ হলেও পরক্ষণেই ঠোঁট কামড়ে হেসে ফেলল ও। মস্তিষ্কের প্রতিটি নিউরনে ঘুরপাক খেল একটু আগের ঘটনা, কিন্তু ওই অল্প কিছু সময়ের ভালো লাগাটুকু যেন এখন শাস্তি হয়ে দাঁড়ালো ওর জন্য। ঘুমোতে পারল না শেহজাদ। উঠে গেল লম্বা একটা শাওয়ার নিতে। অন্যান্য দিনের মতোই তুষার মুড়িয়ে শুরু হলো আজকের সকাল। ম্যানহাটন সিটির ব্যস্ততাও শুরু হলো নিত্যদিনের মতো। কফি শপ রেস্তোরাঁগুলোতে মানুষের আনাগোনা বাড়ল দিনের শুরুতেই। হাডসন নদীর নির্মলতা ছাপিয়ে গেল কর্মব্যস্ত মানুষের দৌড়ঝাঁপ। শব্দ বাড়ল, সাথে বাড়ল মানুষের কোলাহল। রয়্যাল ব্লু ওভারকোট আর প্যান্টের সাথে সাদা টি শার্ট পরে রুম থেকে বেরিয়েছে আরশি। হালকা সাজের সাথে কোমর অবধি চুলগুলো ছেড়ে রেখেছে অযত্নে। পুরো দোস্তর রেডি হয়ে রুম থেকে বেরিয়েছে শেহজাদও। ধূসর রঙা ব্লেজার আর স্যুটে সুঠাম দেহের সৌন্দর্য যেন ঠিকরে ঠুকরে বের হচ্ছে ফাঁক ফোকর দিয়ে। আরশি সেদিকে তাকিয়ে আবারও রাতের ঘটনাগুলো মাথায় আসলো। লজ্জায় আরেক দফা মরে যাওয়ার আগে তাড়াহুড়ো করে বের হলো বাসা থেকে, কিন্তু নিচে এসেই আটকে গেল মেয়েটা। সেই তো যাওয়া লাগবে শেহজাদের গাড়ি করেই। মানুষটা আসে ওর পেছন পেছন। প্রতিদিনের মতোই আরশিকে গাড়িতে উঠতে বলে নিজেও উঠে বসে ড্রাইভিং সিটে। মুখের ভাবসাব এতটাই নিরেট যে মাঝপথে সন্দেহ হলো আরশির। মানুষটা এক ঘুমে সব ভুলে বসেনি তো? বরফে ঢাকা রাস্তা ভেঙে গাড়ি এসে থামলো ভার্সিটির গেট থেকে একটু আগে। আরশি গাড়ি থেকে নামলো নিঃশব্দে। বুকটা তার ভেঙে চুরে একাকার হলো। সামান্য কথা অবধি বলল না লোকটা ওর সাথে। বীতস্পৃহায় ধূপধাপ পা ফেলে ভার্সিটির গেটের দিকে হাঁটা দিতেই পেছন থেকে ডাক দিল শেহজাদ। আরশি থমকালো। পা ঘুরিয়ে আবারও গাড়ির কাছে এসে খ্যাক করেই উঠল। কেন ডেকেছেন? মানুষটার নির্লিপ্ত কণ্ঠ রয়ে শুয়ে বলল। ব্যাগ যে রেখে গেছো খেয়াল আছে? আরশির বুকটা আরেকবার ভাঙলো। ব্যাগ রেখে গেছে দেখে লোকটা ডাকলো। অন্য কিছুর জন্য নয়। আশাহত মেয়েটা শেহজাদের হাত থেকে ছো মেরে ব্যাগটা নিল। পরপর বিবর্ণ মুখে ভার্সিটির রাস্তা ধরতেই ঠোঁট টিপে হাসলো শেহজাদ। যারা ভীষণ মনমরা হয়ে বসে আছে আরশির পাশে। শেহজাদের পড়ানোতে মন নেই তার। কাল যে আয়নকে এত বড় একটা কথা বলে ফেললো তার উত্তরই যে দিল না লোকটা। কেমন মূর্তির ন্যায় বাসায় ফিরে রুমে দরজা আটকালো। পাত্রী হিসেবে কি এতটাই বাজে যারা? নাকি বাবা মা নেই শুনে রাজি হতে পারছে না আয়ান? মাথার রগগুলো কেমন দপদপ করলো চিন্তায়। আরশিকে যদি একটু বলতে পারতো সবটা, তাহলে কি একটু হালকা লাগতো না ওর? কিন্তু ক্লাস শেষেই শেহজাদ পশ্চিমা ভাষায় বলে বসলো, মিস আরুষি, আমার সাথে অফিস রুমে আসুন এক্ষুনি। ব্যাস, জারার আর কিছু বলা হলো না আরশিকে। আরশিও উসখুস করছিল জারাকে শেহজাদের ব্যাপারে বলার জন্য, কিন্তু বিষয়টা যারা কিভাবে নেবে সে হিসেবটা মেলাতে মেলাতে যে ডাক পড়ে গেল ওর। থাক, এসেই না হয় বলবে। আগে জাম্বুবানটা কেন ডাকছে সেটা জানা দরকার। আবারও নির্ঘাত কোনো ভুল ধরেছে ওর, সেজন্যই ডাকছে হয়তো। মনে মনে এসব ভেবে শেহজাদের পেছন পেছন ছুটল আরশি। এসে থামলো শেহজাদের অফিস রুমের সামনে। ক্লাস না থাকলে এখানেই বসে স্টুডেন্টদের কপিগুলো চেক করে লোকটা। নোটবুক আর বইয়ে ঠাসা রুমটাতেও তবুও কেমন গা ছমছমে ভাব। এখানে কেন আসতে বলল ওকে শেহজাদ? রুমে ঢুকে দরজা ভিড়ালো লোকটা। পরপর আরশিকে শূন্যে তুলে টেবিলে বসিয়ে দুহাত দুপাশে রাখলো ওর। আরশির অধৈর্য গলে আরেকবার নিজের নিশানা বসানোর পূর্বে ঘন ঘন শ্বাস ফেলে বলল, আই কান্ট টেক দিস এনিমোর আরুষি, আই নিড ইউ। আমি চাই সবাই জানুক তুমি আমার ওয়াইফ। তখনই কোত্থেকে ডাহুক পাখি ন্যায় ভিড়ানো দরজা খুলে হাজির হলো রেজা।
আরশি আর শেহজাদকে ওই অবস্থায় দেখে চোখ জোড়া যেন কোটর ছেড়ে বাইরে আসার আহুতি জানালো ওর। চিৎকার করে বলে উঠল। হোয়াট আর ইউ ডুইং উইথ মাই ফ্রেন্ড প্রফেসর? শেহজাদের কণ্ঠ শীতল। আরশিকে ওভাবেই দুবাহুর মধ্যে রেখে বলল, হোয়াট ডু ইউ থিঙ্ক উই আর ডুইং মিস্টার রেজা? শেহজাদের প্রশ্নের পিঠে উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই রেজা। শ্যামলা বর্ণের মানুষটা আক্রোশে লাল হয়ে গেছে কেমন, ফুঁসছে মুষ্টিবদ্ধ হাতে। চোখের সামনে পছন্দের মানুষকে অন্য কারোর বাহুডোরি দেখে ঠিক বেঠিকের হিসেব ভুলে বসেছে যেন ও। অমনি লম্বা পা ফেলে ছেলেটা এগিয়ে আসলো ওদের কাছে। ততক্ষণে টেবিলের উপর থেকে কোনো মতে নেমে পড়েছে আরশি। কি হবে বা কি হতে চলেছে ভেবেই বুকটা কাঁপছে ওর, হাত পা জমে হিম হয়েছে। এইটুকু সময়ের মধ্যে উপায়ন্তর না পেয়ে দুইটা ময়ের মতো ছেলের মাঝে দাঁড়িয়েই উপরওয়ালাকে ডাকলো ও। এরা মারামারি করে করুক, আমাকে শুধু সহি সালামতে ক্লাস অবধি পৌঁছে দিও। কারণ শেহজাদের যে মেজাজ, আর রেজাও তো জানে না যে ওরা হাজবেন্ড ওয়াইফ। ছেলেটা উল্টোপাল্টা কিছু বললে যে মানুষটাও নির্ঘাত মেজাজ হারিয়ে মারপিট শুরু করে দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই আরশির। অতিরিক্ত দুশ্চিন্তায় ঘামল মেয়েটা। তক্ষুনি রেজা ওর শক্তপোক্ত হাতটা দিয়ে আরশির কোনোই চেপে ধরল। শেহজাদের হিমশীতল চোখে তাকিয়ে পশ্চিমা ভাষায় বলল, ক্লাসে চলো আরশি। শেহজাদের ঠোঁটে প্রহসনের ফাঁদ। দুহাত বুকে গুজল, এক চোখের ভ্রু উঁচিয়ে আরশিকে বলল, নেভার মাইন্ড বেবি, যেটা শুরু করেছিলাম সেটা না হয় বাসায় গিয়ে শেষ করব, ওকে? লোকটার মুখে বেবি ডাকটা ঠিক হজম হলো না আরশির। কেসে উঠল অমনি। নিজেকে ধাতস্থ করে তাকালো মানুষটার বরফ শীতল চোখে। মেয়েটার হতভম্ব মুখ দেখে বাঁকা হাসলো শেহজাদ। এগিয়ে এসে উষ্ণ হাতটা ছোঁয়ালো ওর গালে। পরপর শানের মতো চোখ জোড়া দিয়ে রেজার দিকে চেয়ে বলল, And don't worry for me. I will come to the class after I solve this matter with Mr. Reza. রেজার চোয়াল শক্ত, কিন্তু শেহজাদের কথার ইঙ্গিত বুঝে মুঠো আলগা করতেই আরশির পেলব বাহুটা খসে পড়ল ওর হাতের কবল থেকে। মেয়েটা আতঙ্ক চোখে একে একে তাকালো মানুষ দুটোর দিকে। খড়খড়ি গলাটা ঢোক গিলে ভিজিয়ে টলতে থাকা পা দুটো নিয়ে রুম ছাড়ল শঙ্কায়। এতক্ষণ চুপ করে থাকলেও আরশি বের হতে মুখ খুলল রেজা। কণ্ঠে শেহজাদের ওপর রাগের চিহ্ন স্পষ্ট। হিসিয়ে বলল বিদেশি ভাষায়, তা ঠিক কোন ম্যাটারটা সলভ করবে প্রফেসর? আমার ফ্রেন্ডকে অফিস রুমে এনে হেনস্থা করার, নাকি আপনার এই পলিশড জেন্টলম্যানের মুখোশটা যে আজকে আমার সামনে ছিঁড়ে গেল সেটা? শেহজাদের ঠোঁটের কোণায় বাঁকা হাসিটাও লোপ পেল মুহূর্তেই। শান্ত মুখায়ও বদলে গেল রোশানলে। এগিয়ে এসে দুম করে থাবা বসালো রেজার কলারে। কানের কাছে মুখ নিয়ে দাঁতে দাঁত পিষল। পশ্চিমা ভাষায় থেমে থেমে আওড়ালো, আর সে আমার ওয়াইফকে আমি হেনস্থা করব না ভালোবাসবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। ডু নট ইন্টারফেয়ার ইন মাই পার্সোনাল লাইফ মিস্টার রেজা। না হলে যে হাত দিয়ে তুমি আমার ওয়াইফকে টাচ করেছো সেই হাত ভেঙে গুড়িয়ে দিতে আমার সেকেন্ডও লাগবে না। শেহজাদের বলা কথাগুলো অবাক করলো না রেজাকে। উল্টো কুটিল হাসলো ছেলেটা। শেহজাদের থাবা থেকে জামার কলারটা ছাড়াতে গিয়ে দু কদম সরে গেল পেছনে। পরপর বিদেশি স্বরে বলল, দেন আই উইল টেক দিস অ্যাজ এ চ্যালেঞ্জ প্রফেসর। লেটস সি হু শি উইল চুজ, ইউ অর মি। কারণ আমি এটা হেল্প করতে বলতে আরশি আপনাকে একটাও পছন্দ করে না। সো ওয়েদার ইউ আর হার হাজব্যান্ড অর নট, শি ইজ ডেস্টিনেটেড টু বি মাইন। কথাগুলো বলে পেছালো রেজা। যেতে যেতে পরনের শার্টের কলারটা ঠিক করলো। কান পর্যন্ত চওড়া হেসে আবারও বলল, ট্রাই হার্ডার প্রফেসর, লেট দ্য গেম বিগিন। ফার্স্ট সেমিস্টারের মাইক্রোইকোনমিক্স ক্লাস নিচ্ছেন মিসেস বেলা আচার। প্রচুর স্বাস্থ্যবান হওয়ায় দেখতে ছোটখাটো ফুটবলের মতন, অথচ গোলগাল মহিলা। শ্বাস ছাড়লেও যেখানে শখানেক স্টুডেন্টের ভয়ে তথস্থ থাকার কথা সেখানে ক্লাসে কারো কোনো মনোযোগ নেই। যে যার মতো ব্যস্ত মোবাইল নিয়ে।
মিসেস বেলার মেজাজ খারাপ হলো। ভারী হাতটা পোডিয়ামে ফেলতে লাফিয়ে উঠল আরশি যারা দুজনেই। ঝিমোচ্ছিল ওরা। বাজ পড়ার মতো শব্দে ধরফড়িয়ে উঠে বসে মেয়ে দুটো। আরশি আশেপাশে তাকায়। রেজাকে না দেখে শঙ্কায় দুরু দুরু কাঁপি ওর বুকের ভেতর। ছেলেটা এতক্ষণে প্রিন্সিপালের কাছে চলে যায়নি তো? আরশি আর শেহজাদ যে হাজবেন্ড ওয়াইফ সেটা জানিয়ে দেয়নি তো এর মধ্যে? জানলে টেকো প্রিন্সিপালটা ওকে কি করবে? পাঠিয়ে দেবে অন্য সেকশনে? আরশির ভাবনার মধ্যেই ধূপধাপ পা ফেলে ক্লাসে ঢোকে শেহজাদ। সাথে রেজা আর ভার্সিটির প্রিন্সিপালও রয়েছেন। প্রিন্সিপালকে দেখে আরশির আত্মা খাঁচা ছাড়া। অদূর ভবিষ্যতের ভাবনায় কুলকুল ঘামল মেয়েটা। তার মধ্যেই রেজা এসে কখন যে ওর পাশে বসেছে খেয়ালই করল না ও। রেজা বসে আর চোখে একবার তাকালো শেহজাদের দিকে। পরপর মানুষটার শিকারী দৃষ্টি উপেক্ষা করে ঝুঁকে আসলো আরশির কানের কাছে। ফিসফিস করে বিদেশি ভাষায় বলল, ভয় নেই ম্যাডাম, আমি প্রিন্সিপালকে এখনো কিছু বলিনি আর বলবো না, তবে একটা শর্তে। হতচকিত মেয়েটা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায় রেজার দিকে। ঝোঁক গেলে নিজেও শুধুই পশ্চিমা ভাষায়। কি শর্ত? এই যেন সুযোগ রেজার, আর সেটা লুফে নিত এক পায়ে খাড়া সে। ক্রস্ত বলে উঠল ইংরেজিতে, দ্য কন্ডিশন ইজ ইউ হ্যাভ টু বি মাই ফ্রেন্ড। বলো, রাজি আছো? এতক্ষণে আটকে রাখা শ্বাসটা যেন অবশেষে ছাড়তে পারলো আরশি। বিবর্ণ মুখটায় হাসি ফুটিয়ে পশ্চিমা ভাষায় বলল, কেন রাজি থাকবো না? আর এটা কোনো শর্ত হলো? আমি আরো ভাবলাম কি নাকি চাইবেন আপনি। যারা উৎসুক দৃষ্টি ফেরালো ওদের দিকে। ইংরেজিতেই বলল, কিসের এত হাসাহাসি হচ্ছে আমাকে রেখে? আরশি তাকালো জারার দিকে। ওদের দুজনের ফ্রেন্ড সার্কেলটাতে আজ আরো একজন সদস্যের আগমন। এই কথাটা বলতে বলতেই মেয়েটা ভাবলো, এই সুযোগে জারা আর রেজাও একটা হিল্লে করে দেওয়া যাবে। ম্যাচমেকার ট্যাগটা গায়ে লাগালো বলে ওর। রেজা যে কি বলছে আরশিকে সেটা দূর থেকে আন্দাজ করতে পারলো শেহজাদ। ওই নীল চোখ জোড়া যে এক মুহূর্তের জন্য সরেনি আরশির ওপর থেকে। প্রিন্সিপাল লোকটা গলা পরিষ্কার করে দাঁড়ালো পোডিয়ামের সামনে। মিসেস বেলার থেকে পারমিশন চাইলো কিছু বলার জন্য। মহিলা এমনিতেই শেহজাদ বলতে অজ্ঞান। তার দিকে তাকিয়ে ঘাড় কাত করলেন উনি। হতাশ শ্বাস ফেললেন প্রিন্সিপাল। পরপর বললেন গম্ভীর কণ্ঠে, Attention class, I had an announcement for you. পুরুষালী ধীর কণ্ঠে পিনপত্তন নীরবতা নামলো ক্লাসে। সবার কৌতূহলী দৃষ্টি তখন প্রিন্সিপালের দিকে। মানুষটা থামলো একটু। পরপর স্বভাবসুলভ পশ্চিমা ভাষায় বলল, ভার্সিটি তোমাদের জন্য আগামীকাল একদিনের একটা ক্যাম্পিংয়ের আয়োজন করেছে। ইকোনমিক্স ডিপার্টমেন্টের সব স্টুডেন্ট এবং প্রফেসররা এই ক্যাম্পিং পার্টিসিপেট করবে। মুহূর্তে করতালিতে ফেটে পড়ল পুরো ক্লাস। ক্যাম্পিং এর নাম শুনেই ম্যারম্যারে ক্লাসটা যেন প্রাণ ফিরে পেল। উল্লসিত এক একজন ক্যাম্পিং নিয়ে এক এক রকম প্রশ্ন করলো প্রিন্সিপালকে। মানুষটাও ধৈর্য ধরে শুনলেন সেসব। পরপর উত্তরে আবারও বিদেশি ভাষায় বললেন, ক্যাম্পিংটা হবে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। আমরা প্রথমে নিউ ইয়র্কের সিটি থেকে ট্রেনে যাব শিকাগো পর্যন্ত, সেখান থেকে বাস করে ফিনিক্স এবং ফিনিক্স পৌঁছে লোকাল বাসে করে গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্কে। আবারও করতালিতে সবার কানের পর্দা ফাটল। ক্যাম্পিংকে অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়ে যেন সকলের উৎসাহ বেড়ে দ্বিগুণ হলো মুহূর্তেই। অ্যানাউন্সমেন্ট শেষে রুম ছাড়লেন প্রিন্সিপাল। শেহজাদ চোরা চোখে একবার আরশিকে দেখল। মেয়েটা জারার সাথে ক্যাম্পিংয়ের গল্পে মশগুল। দীর্ঘশ্বাস ফেলল মানুষটা। পরপর লম্বা পা ফেলে মিসেস বেলার সাথে বেরিয়ে গেল নিজেও। অমনি আবার শুরু হলো রুম জুড়ে কথার গিজগিজ শব্দ। তার মধ্যেই জারাকে খপ করে ধরল আরশি। মুখে একরাশ আবদার জুড়ে বলল, যারা তুমি যাবে তো ক্যাম্পিংয়ে? প্লিজ প্লিজ চলো, তুমি না গেলে একটু ভালো লাগবে না। যারা কিছু একটা ভাবলো, উত্তর দিল বেশ অনেকক্ষণ পর, যেতে পারি, কিন্তু একটা শর্তে। আরশির ফর্সা মুখে চিন্তার ছাপ বসলো আবারও।
তারপরও জিজ্ঞেস করলো রয়েশুয়ে। কি শর্ত? যারা পুরোপুরি এবার ঘুরে বসলো আরশির দিকে, ভাবটা এমন যেন খুব সিরিয়াস কিছু।